আজ যে ছোট গল্পটি পাঠ করে শোনাবো, গল্পটির নাম অপরূপা। লিখেছেন অমিতাভ রায়। এই কয়েকদিনেই জায়গাটাকে ভালোবেসে ফেলেছে অনন্য। প্রথমে যখন চাকরির চিঠিটা পায় তখন মন খারাপ হয়ে গিয়েছিল ওর। কলকাতা ছেড়ে অন্য কোথাও যাওয়ার ইচ্ছে মোটেই ছিল না অনন্যর। কিন্তু এখন চাকরি বাকরির যা অবস্থা, তাতে এই চাকরি ছাড়ার দুঃসাহস দেখাতে পারল না ও। নদিয়ার একটা প্রত্যন্ত গ্রামে স্কুল। জায়গাটার নাম শুনেই বাবা বলেছিল, ওখানেই তো রমেন বাবুদের পূর্বপুরুষদের জমিদারি ছিল। ওখানে এখনো ওদের বাড়িটা আছে, দেখাশোনার লোকও আছে। আমি আজই রমেনদাকে ফোন করছি। যেমন কথা তেমনি কাজ। এক সকালে হাওড়া স্টেশন থেকে ট্রেনে চেপে বসেছিল ও। মার চোখ যে একটু ছলছল করছে তা বুঝতে অসুবিধা হয়নি তখন অনন্যর। ওর মনও খারাপ হয়ে গিয়েছিল। ক্লান্ত হয়ে যেদিন পুরনো এই বিশাল ভাঙাচোরা বাড়িটায় ঢুকেছিল, তখনও ওর মন তেমন সায় দিচ্ছিল না এখানে থাকার জন্য। কিন্তু এই কয়েকদিনেই ওর মন ভালো হয়ে গিয়েছে। পরের দিনেই স্কুলে গিয়ে জয়েন করে অনন্য। স্কুলটা কিন্তু ঠিক ওই গ্রামে নয়, পাশের গ্রামে। সবে তৈরি হয়েছে। হেডমাস্টার ওকে পেয়ে খুব খুশি। ইংরেজির আর কেউ নেই, বেচারা হেডমাস্টারকেই সব কাজ চালাতে হচ্ছিল। ও আশায় চাপ কিছুটা কমলো ওনার। বাড়িটার দেখভাল করেন বলাইবাবু। আগে নাকি ওনার পূর্বপুরুষ এখানকার নায়েব ছিল। উনি 2 মেয়ে আর স্ত্রীকে নিয়ে থাকেন। যদিও ওনার বড় মেয়েকে কোনোদিনই দেখতে পায়নি অনন্য। বাড়ির বাইরে বেরোয় না মেয়েটি। ছোট মেয়ে মিতালি অবশ্য খুব মিষ্টি। ওর সঙ্গে ভালোই জমে গিয়েছে অনন্যর। মেয়েটা গ্রামের মধ্যেই যে মেয়েদের স্কুল আছে সেখানে পড়ে। ওর কাছে একদিন স্কুলের হোম টাস্ক নিয়েও এসেছিল। বেশ মেধাবী। খুব একটা বোঝাতে হয়নি। এই বাড়ির অধিকাংশ ঘরই বন্ধ। দোতলার একটা ঘরে ও থাকে। বাকি সব ঘরেই তালা লাগানো। বারান্দার একেবারে শেষ প্রান্তে বাথরুম। রাত্রিবেলায় ওই বাথরুমে যেতে রীতিমতো গা ছমছম করে অনন্যর। নিচের একটা ঘরে থাকেন বলাইবাবু, আর একটা ঘরে 2 মেয়ে। তার পাশেই রান্নাঘর আর খাবার ব্যবস্থা। একতলাতেও বাকি ঘরগুলো তালা দেওয়া। বাড়ির সীমানায় যে ভাঙাচোরা পাঁচিল, সেখানে কয়েকটা ছোট ছোট ঘর। ওখানেই নাকি বাড়ির কাজের লোকেরা থাকতো। এখন একটা ঘর খোলা। সেখানে থাকে কালাচাঁদ আর ওর বউ। ওরা বংশ পরম্পরায় এখানে থাকে। বাড়ি পরিষ্কার করা থেকে সব কাজ ওরাই করে। কলকাতা থেকে ওদের আর বলাইবাবুর মাইনে পাঠিয়ে দেন রমেন জেঠু আর ওর অন্য 3 ভাই পালা করে। বাড়ির সীমানাতেই একটা মন্দির আছে। সেখানে গৃহদেবতার পুজো করে এক পুরুত ঠাকুর। সে খরচও রমেন জেঠুরা পালা করে দেন। গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা। গঙ্গার ওপারে একটা টেরাকোটার মন্দির। দেখে মুগ্ধ হয়ে গেল অনন্য। রামায়ণের গল্প রয়েছে এই মন্দিরে। সীতাহরণের দৃশ্যটা দেখে ওর মনে হলো, আজও কি সমাজ বদলেছে। গঙ্গার পাড় ধরে হাঁটতে হাঁটতে একটা পুরনো বাড়ির ধ্বংসাবশেষ দেখে কৌতূহল হলো ওর। ওখানে কয়েকজন কম বয়সী ছেলে বসে আড্ডা দিচ্ছিল। তাদের কাছে অনন্য শুনল, এটা একটা নীলকুঠির ধ্বংসাবশেষ। একসময় সাহেবেরা এই নীলকুঠিতে প্রচুর কৃষককে ধরে এনে তাদের উপর অত্যাচার করেছে। সত্যি, গ্রাম বাংলার কত গ্রামে ইতিহাসের কত গল্প ছড়িয়ে আছে, ভাবে অনন্য। নদী পেরিয়ে যখন ও ফিরে আসে তখন বিকেল প্রায় শেষ। গোধূলির রঙিন আকাশ মাথায় নিয়ে ও ফিরে এলো। গেট খুলে ঢুকতেই চোখ আটকে গেল মন্দিরের সামনে এসে এক যুবতী শ্রীধরকে প্রণাম করছে। দাঁড়িয়ে গেল অনন্য। মেয়েটি শ্রীধরকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। সে সূর্যের আলোয় অপরূপ লাগছে তাকে। অনন্য এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে। মেয়েটি উঠে দাঁড়িয়ে একবার তাকালো অনন্যর দিকে। একবার চোখাচোখি হয়ে গেল। তারপরে মেয়েটি দ্রুত বেগে ওর পাশ দিয়ে হারিয়ে গেল বলাইবাবুর ঘরের ভিতরে। অনন্যর বুকের ভিতরে কেমন একটা অচিন সুর বেজে উঠল। এই আলোকেই বোধহয় বলে কোণে দেখা আলো। বুকের ভিতরে কে যেন বলে উঠল, এই মেয়েকে না পেলে আমার বেঁচে থাকা বৃথা। অনন্য যখন ঘরে ঢুকলো তখন অন্ধকার নেমে এসেছে পৃথিবীর বুকে। বলাইবাবুর স্ত্রী সন্ধে দিচ্ছে। একটু পরেই আকাশে চাঁদ উঠল। অনন্য বারান্দায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে রইল, কিন্তু সেই যুবতীকে আর দেখতে পেল না। সারা রাত ঘুম হলো না অনন্যর। চোখ বুজলেই মেয়েটিকে দেখতে পায়।
এত সুন্দর দেখতে বলেই কি বলাইবাবু আর তাঁর স্ত্রী মেয়েকে বাইরে বেরোতে দেয় না? কে জানে। শেষ রাতের দিকে ওর দু চোখ ঘুমে জড়িয়ে এলো, কিন্তু স্বপ্নেও এলো সেই মেয়ে। একটা মেঘের আড়ালে ঢেকে যাচ্ছে মেয়েটা। সেই মেঘ পেরিয়ে ওকে দেখার প্রাণপণ ইচ্ছে হচ্ছে অনন্যর, কিন্তু ও মেঘের মধ্যে ঢুকেও খুঁজে পাচ্ছে না মেয়েটাকে। এমন সময় ঘুম ভেঙে গেল অনন্যর। সকাল সকাল মা ফোন করেছিল। মা যে খুব চিন্তায় রয়েছে তা অনন্য জানে। কথায় কথায় মেয়েটার কথা বলেও ফেলল ও। মা শুধু শুনেই গেল, কিছু বলল না। স্কুলে ওরা তিনজন কম বয়সী, অম্লান, তন্ময় আর ও। তন্ময় থাকে তারকেশ্বরে, অম্লান অবশ্য কাছাকাছি থাকে। স্কুলের শেষের পরে ওরা তিনজনের সামনের চায়ের দোকানে রোজই কিছুক্ষণ আড্ডা দেয়। আজ হঠাৎই অম্লান বলল, তুই যেখানে আছিস সে বাড়ির দেখভালের দায়িত্ব যে লোকটার উপর, সেই বলাইবাবুর বড় মেয়ে অপরূপাকে দেখেছিস? অনন্য চায়ের ভাঁড়ে একটা চুমুক দিতে গিয়ে থমকে যায়। গোধূলির মায়া মেদুর আলোয় দেখা সেই মেয়েটির মুখ ওর চোখের সামনে ভেসে ওঠে। ওর মনে হয় অম্লান নিশ্চয়ই ওর মনের কথা বুঝতে পেরেছে। মৃদু হেসে মাথা নাড়ে অনন্য, তারপর বলে, তবে ঘর থেকে খুব একটা বেরোয় না। বেরোবার মুখ থাকলে তো বেরোবে। রহস্যময় হাসি মুখে ঝুলিয়ে কথাটা বলে চায়ের কাপে পরম তৃপ্তির সঙ্গে চুমুক দেয় অম্লান। বিস্মিত অনন্য তাকিয়ে থাকে ওর মুখের দিকে। বুঝতে পারলি না তো? তন্ময় সিগারেটের ধোঁয়া উড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অম্লানের দিকে। মেয়েটাকে গণধর্ষণ করা হয়েছিল। অনন্যার চোখের সামনে এতক্ষণ যেন স্বপ্ন ভাসছিল, নিমেষে সেটা ভেঙে খান খান হয়ে গেল। সে কি রে? ধোঁয়া ছেড়ে বলে তন্ময়। আর বলিস না, আগের বছর লক্ষ্মী পুজোর রাতে অপরূপা যখন অন্ধকারে বান্ধবীর বাড়ি থেকে পুজোর প্রসাদ নিয়ে ফিরছিল, তখনই এই ঘটনা ঘটে। তারপরে কি হলো? লোকগুলো ধরা পড়েনি? তন্ময়ের কণ্ঠস্বরে কৌতূহল স্পষ্ট বোঝা যাচ্ছে। এরা খুব প্রভাবশালী। ওই যে স্কুলের আর একটা বিল্ডিং বানাবার দায়িত্ব যে লোকটার উপর দিতে চাইছে হেডমাস্টার, সেই শক্তিপদ, সে আর তার দলবল মিলেই কাজটা করেছে। বিস্মিত তন্ময় বলে, বলাইবাবু বা ওর বাড়ির লোকেরা কিছু করেনি? এদের ঘাঁটাবার সাহস কারণ নেই, তাই চেপে গেছে। অনন্যর কানে আর কিছু যাচ্ছে না। ও হঠাৎই উঠে দাঁড়িয়ে হাঁটা দিল, কিন্তু বাড়ি যেতে ইচ্ছে করল না ওর। নদীর ধারে গালে হাত দিয়ে বসে রইল। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে নিচের দিকে তাকিয়ে অনন্য দেখে অপরূপা স্নান সেরে পোশাক বদলে ভিজে কাপড় মেলছে। পলকের জন্য ওর দিকে তাকালো। সে চোখের দৃষ্টি যেন বেদনায় ভরা। আজ আরো ভালোভাবে বুঝতে পারল অনন্য অপরূপা কতখানি সুন্দরী। কিন্তু ওকে দেখে আজ আর সেই অনুভূতি হলো না অনন্যর। কিরকম একটা অস্বস্তি লাগছে। বিস্মিত অনন্য নিজেই নিজেকে ধিক্কার দেয়। মেয়েটার তো কোনো দোষ নেই, অথচ ওর এরকম কেন মনে হচ্ছে? সেদিন স্কুলের শক্তিপদ আর তার অনুগামী কয়েকজন যুবক এসে নতুন স্কুল বিল্ডিং নিয়ে হেডমাস্টারের সঙ্গে আলোচনা করছিল। অন্যান্যদের সঙ্গে সবাইকে ডেকে পাঠানো হলো। হেডমাস্টার মশাই বললেন, শক্তিপদ বাবুর মতো একজন সজ্জন মানুষ এই কাজের বরাত চাইছেন, তখন আর আমাদের আপত্তির কি আছে বলুন? শক্তিপদ সবার দিকে তাকিয়ে দেখছে। ওর গালে একটা কাটা দাগ, বোধহয় গুন্ডামি করার ফল। কিন্তু স্যার, টেন্ডার নিশ্চয়ই ডাকবেন। ঘরে যেন একটা বোমা ফাটলো। সবাই হাঁ করে তাকিয়ে রইল অনন্যর দিকে। হেডমাস্টার প্রায় তোতলাতে তোতলাতে বললেন, সে তো আমরা সব ক্ষেত্রেই ডাকি, কিন্তু এমনভাবে সেটা করতে হবে যাতে টেন্ডারটা শক্তিপদবাবুই পান। এই দুর্নীতির সঙ্গে আমাদের জড়াচ্ছেন কেন স্যার? আপনিই করুন। উঠে বেরিয়ে গেল অনন্য। ওর কণ্ঠস্বরের রুক্ষতা গোটা ঘরের সবাইকে স্তম্ভিত করে দিল। সেদিন ক্লাস নিয়ে অনন্য যখন বেরোলো, তখন গোটা স্কুলের কেউ অনন্যর সঙ্গে কথা বলল না। নদীর পাড় ধরে আনমনে হাঁটতে হাঁটতে অপরূপার কথা ভাবছিল অনন্য। ভাবছিল মেয়েটাকে কেন ভুলতে পারছে না ও। হঠাৎ শুনলো পিছন থেকে কেউ একটা ডাকছে। তাকিয়ে দেখলো সংস্কৃতের স্যার জনার্দন। ওর কাঁধে হাত রেখে বললেন, তোমার মেরুদণ্ড আছে বাবা, আমি তোমায় আশীর্বাদ করছি বাবা, কিন্তু সাবধানে থেকো। পশ্চিমের আকাশ তখন রক্তের বন্যায় ভেসে যাচ্ছে। লম্বা শীর্ণ একমাথা সাদা চুল আর দাড়ি পৌঁড়ে এই মানুষটির দিকে তাকিয়ে শ্রদ্ধা হলো অনন্যর।
পরের দিন সকালে অনন্যর ঘুম ভাঙল চেঁচামেচি শুনে। নিচে কারা যেন খুব চেঁচাচ্ছে। অনন্য দ্রুত নিচে নেমে এলো। শক্তিপদ আর তার দলবল ঢুকে পড়ে চেঁচাচ্ছে। বলাইবাবু মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ওকে দেখেই শক্তিপদ চেঁচিয়ে ওঠে, এই টেন্ডার নিয়ে তুই যদি ব্যাগরা দিস তাহলে তোকে শেষ করে দেব। অনন্যর হঠাৎই খুব হাসি পেয়ে গেল। ও নিজেও ভাবেনি এইভাবে হেসে উঠবে ও। তারপর গম্ভীর হয়ে বলল, আমি জানি আপনি পশুর চেয়েও অধম। কি করেছেন তা সবই জানি। এখন এই বাড়ি থেকে বেরিয়ে যান, নইলে পুলিশ ডাকবো। শক্তিপদ ওর দিকে কিছুক্ষণ বিভৎস দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর মাটিতে একদলা থুতু ফেলে বলল, ঠিক আছে, দেখে নেব। তারপর দলবল নিয়ে বেরিয়ে গেল। বলাইবাবু বললেন, এ কি করলে বাবা? অনন্য কিছু না বলে সিঁড়িতে পা দেয়। তারপর পিছন ফিরে দেখে ঘর থেকে বেরিয়ে এসে অপরূপা ওর দিকেই তাকিয়ে আছে। সে চোখে বিস্ময় আর আনন্দ যেন মিলেমিশে একাকার। সেদিন আর স্কুলে গেল না অনন্য। দুপুরে ওর ঘুম ভেঙে গেল। কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। খুলে দেখে বলাইবাবু। আজ রাতেই ওরা তোমায় মেরে ফেলবে, পালিয়ে যাও বাবা, আমি ব্যবস্থা করে রেখেছি। নদীর ওপারে গিয়ে তোমার ট্রেনে তুলে দেবে রফিক। কিন্তু কাপুরুষের মতো পালিয়ে যেতে হবে? অনন্য ভাবতেই পারে না, কিন্তু পরিস্থিতি তো সেদিকেই ঠেলে দিচ্ছে। বিড়বিড় করে বলে ও, ঠিক আছে মেসোমশাই, চলেই যাব, কিন্তু আবার ফিরে আসব। ওই শয়তানটার সাথে সেদিনই বোঝাপড়া হবে। বলাইবাবু শঙ্কিত মুখে কিছুটা যেন স্বস্তির ছাপ ফুটে ওঠে। আর একটা কথা বাবা, আমার বড় মেয়েটাকেও সঙ্গে নিয়ে যাও, গিয়ে কোনো হোমে দিয়ে দেবে। আজ রাতে ওরা এলে ওকে মেরেই ফেলবে হয়তো। বলাইবাবু সকরুণ আরতি শুনে অনন্য বলে, আর মিতালি? ওকে আর ওর মাকে পাঠিয়ে দিয়েছে আমার শ্বশুর বাড়িতে। তুমি চলে গেলে ঘরে তালা দিয়ে আমিও চলে যাব সেখানে। কিছুদিন পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার চলে আসব। কিন্তু বড় মেয়েকে তো আর ওরা রাখবে না। প্রায় কান্নায় বুঝে আসে বলাইবাবুর গলা। সন্ধ্যার আঁধার নেমে আসতেই অপরূপাকে নিয়ে বেরিয়ে আসে অনন্য। আকাশে তখন মেঘ জমেছে, এলোমেলো হাওয়া বইছে, ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। নদীর ঘাটে ছিল একটা মাছ ধরার নৌকা। সেখান থেকে নেমে আসে এক প্রৌঢ়, পরনে লুঙ্গি আর ফতুয়া। অনন্য বুঝতে পারে এই লোকটাই রফিক। রফিকের সঙ্গে রয়েছে এক কিশোর। জিজ্ঞেস করে অনন্য জানতে পারে ও রফিকের নাতি নিজাম। চুপ করে নৌকায় বসে আছে অপরূপা। রফিক বিড়বিড় করে, জানো বাবু, আমাদের এই গ্রামের সব থেকে সুন্দর মেয়ে ও। আমি তো বলি তোমাদের জগদ্ধাত্রী ঠাকুরের মতো দেখতে। সেই মেয়ের আজ কি অবস্থা বলো দেখি। পাড়ের কাছাকাছি এসে গেছে নৌকা। রফিক বলে, এখানে নৌকা বাঁধবো না, ঘাটে কিছু লোক আছে মনে হচ্ছে। আর একটু এগিয়ে অন্য একটা ঘাটে পাবো, সেটা অনেকটা নির্জন, আর স্টেশন কাছেই, সেখানেই নামাবো তোমাদের। নৌকা ঘুরিয়ে নেয় রফিক। অনন্য আকাশের দিকে তাকায়। মেঘ কেটে যাচ্ছে, চাঁদ উঁকি দিচ্ছে মেঘের আড়াল থেকে। অপরূপার দিকে তাকিয়ে দেখে চাঁদের ম্লান আলোয় কি সুন্দর লাগছে ওকে। ধীরে ধীরে অপরূপার পাশে এসে বসে অনন্য। দেখে নীরবে চোখের জল ফেলছে অপরূপা। চিরকালের জন্য ঘর ছেড়ে যাওয়ার দুঃখে, নাকি অচেনা হোমে বাকি জীবন কাটাবার দুঃখে, নাকি সেই রাতে নিষ্ঠুর অত্যাচারের কথা মনে করে, তা ভেবে পায় না অনন্য। ও অপরূপার হাতটা তুলে নেয় নিজের হাতে। চমকে ওর দিকে তাকায় অপরূপা। এই হাত আর ছাড়বো না অপরূপা। তা কি করে হয়? এই প্রথম অপরূপার কথা শুনল অনন্য। কি মিষ্টি গলার আওয়াজ, কিন্তু তাতে কত বেদনা মিশে আছে। হয় অপরূপা, ভালোবাসা সব পারে, সব। আজ থেকে তুমি আমার। অপরূপার হাত চেপে ধরে ও। অপরূপা তাকায় অনন্যর দিকে। সেই চোখে জল, বিস্ময় আর হাসি যেন মিলেমিশে একাকার। সেই দৃষ্টিতে হারিয়ে যায় অনন্য। ভালোবাসায় বড্ড কষ্ট বুঝলে বাবু। রফিক গান ধরেছে, আসমান ভরা চাঁদের আলো, কন্যা তোমায় বাসবো ভালো, চলো আমার সনে, বলো কি আছে তোমার মনে। অনন্যর মনে হলো গলার কাছে কিছু একটা যেন দলা পাকিয়ে উঠছে। চাঁদের আলো পড়ে নদীর জল চিকচিক করছে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।
এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।